হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো বুঝতেই পারছো, আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মেকআপ ভিডিও নয়। তো এখন তো মেকআপ করার সময়ই হয় না, আর ভিডিও শ্যুট করতেও পারি না। তোমাদের সাথে খুব ইরেগুলার আসছি আমি, বুঝতেই পারছো। সমস্ত টাইমকে বেবিকে দিতে হচ্ছে। যাদের ঘরে এরকম ছোটো ছোটো পুচকু পুচকি আছে, বুঝতেই পারো যে তাদের পিছনে কতটা টাইম দিতে হয়। তো যাই হোক, ব্যাপারটা আমি খুব এনজয় করছি। আর কিন্তু এই ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট, আমার খুব খুব করার ইচ্ছা। এবং মানে প্রেগনেন্সির আগে থেকেই আমি এই মানে প্রেগনেন্সি জার্নি থেকেই আমি ভাবছিলাম আমি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবো। তো সবাই তো সবার প্রেগনেন্সি জার্নির ভিডিও শেয়ার করে, এমনকি সি সেকশন ডেলিভারির অভিজ্ঞতা শেয়ার করে। তো আমিও করব, অবশ্যই করব। তার আগে মেন যেটা, আমি আমার প্রেগনেন্সির আগের জার্নিটা, প্রি প্রেগনেন্সি জার্নি কতটা ভয়ঙ্কর ছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আই হোপ কি আমার থেকে তোমাদের অনেক অনেক কিছু জানতে পারবো, অনেকের অনেক কিছু শেখা হবে। তো আমি যে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, তখন তো আমি কিছুই জানতাম না। তো প্রথম এরকম কিছু হঠাৎ করে না জেনে কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে গেলে, মানে ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে পড়ে গেলে কিভাবে হাতড়াতে হয় সেটা যেন কারণ না হয়। তো অবশ্যই ভিডিওটা দেখো, যারা প্রেগনেন্সি প্ল্যান করছো বা যারা আমার মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, তারাও দেখতে পারো। আর যারা যারা মানে বুঝতে পারছো না কি করবে না করবে বা কি বলবো, অবশ্যই এই ভিডিওটা এখন প্রত্যেকটা মেয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এমনকি যাদের ডেলিভারি হয়েও গেছে, যারা মা হয়ে গেছো, তাদেরও এই ভিডিওটা শোনা দরকার। কারণ তোমরা যদি পরবর্তীকালে কোনো প্রেগনেন্সি মানে পরবর্তীকালে আবার কনসিভ করতে চাও, আবার প্ল্যান করো, তো তাদের ক্ষেত্রেও এটা জেনে রাখা দরকার যে প্রেগনেন্সি জার্নিটা তো যেরকম সুন্দর হতে পারে, সেরকম অনেক সময় ভয়ঙ্কর রূপও ধারণ করতে পারে। তো আমি ভয় দেখাচ্ছি না, একদমই না। আমার ক্ষেত্রে যা যা অভিজ্ঞতা আমি ফেস করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সব থেকে আমি মানে কি বলবো, ব্লেসড, কি এত কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়েও কিন্তু আমি মা হতে পেরেছি। তো তোমরাও কিন্তু আশা ছেড়ো না। যারা যারা এখনও ভাবছো কি হচ্ছে না হচ্ছে, লং টাইম ধরে ট্রাই করছো, তারা কিন্তু অবশ্যই আশা ছেড়ো না। তো আমিও মনে অনেক হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভেঙে পড়তাম, ধৈর্য হারিয়েছি। মিথ্যে কথা বলবো না, অনেকবার ধৈর্য হারিয়ে ফেলেছি, ভেঙে পড়েছি। কিন্তু পাশে সবাই ছিল, বিশেষ করে হাজব্যান্ড ছিল। তো সেক্ষেত্রে জার্নিটা কাটিয়ে উঠতে পেরেছি। তো আমার প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই ব্যর্থ হবে যদি আমি প্রি প্রেগনেন্সি জার্নির গল্পটা তোমাদের সাথে শেয়ার না করি। তো আমি আজকে বেশি বকবক না করে শুরু করি। তো প্রথম থেকেই আমি একদম শুরু করছি। আর একটা ভিডিওর মধ্যে সব কিছু হবে না, ওই জন্য আমি পরপর পরপর ভিডিও আনবো, পার্ট 1 পার্ট 2 করে। তো তোমরা দেখতে থাকো। একটা ভিডিওর মধ্যে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে প্রবলেম হবে। তো ওই জন্য আমি পরপর পরপর করে আনবো। তো প্রথম থেকেই শুরু করি। আমার বিয়ে হয় 2017 সালে, এপ্রিল মাসে। তো তখন আমার বয়স খুবই কম ছিল, খুব কম বয়সেই বিয়ে করেছি। এমনকি আমার হাজব্যান্ডের বয়সও যে খুব বেশি ছিল সেরকম না। আমার 19 বছর বয়স ছিল, আর আমার হাজব্যান্ডের ছিল 27 বছর। তো এরকম 8 সাড়ে 8 বছরের গ্যাপ ছিল আমাদের। তো এটা কোনো ফ্যাক্ট না। আমরা প্রথম বিয়ের পর কোনো রকম প্রেগনেন্সি প্ল্যানও করিনি। আমরা ঠিকই করে রেখেছিলাম, আমাদের মাইন্ড সেট ছিল যে 2 বছর পরে যা হওয়ার ভাবা যাবে। কারণ প্রথম টাইমটা আমরা খুব এনজয় করছিলাম বিয়ের ব্যাপারটা। তো যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো ঘোরাঘুরি এটা সেটা করতে করতে খুব ব্যাপারটা খুব বেশি এনজয়েবল ছিল। তো তারপরে 2 বছর পর 2019-এ গিয়ে আমরা প্ল্যান করি যে আমাদের এবার হচ্ছে বেবি নিতে হবে। সবাই বোঝোই, বাড়ির লোকেরা সবাই চাপ দিচ্ছিল যে কবে হবে কবে হবে, যেগুলো হয় আর কি। তো আমরাও সেরকম 2019-এ প্ল্যান করি। তো 2019-এ প্ল্যান করার পর কি হয়, 3-4 মাস আমরা ট্রাই করি, বাট হয়নি। তখন যেহেতু আমরা একদম নতুন, কিচ্ছু জানি না এই সমস্ত ব্যাপারে। তো আমরা ভাবলাম যে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। যে কোনো প্রবলেম, এরকম অনেক ভিডিও দেখতাম ইউটিউবে যে আগে থেকে চেক আপ করে নেওয়া উচিত মায়ের কোনো প্রবলেম আছে কি না, কারণ প্রেগনেন্সি এসে গেলে সেই প্রবলেমটা বেবির মধ্যেও আসতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক ভয়ে টেনশানে আমরা ডাক্তারের পরামর্শ নিতে যাই। আমাদের এখানেই, আমার বাড়ির চুঁচুড়াতে। তো এখানেই ডাক্তার দেখানোর পরে উনি কিছু ওষুধ দেন।
অনেক টেস্ট টেস্ট তো প্রথমে দেবেই, ইউএসজি নর্মাল যে টেস্টটা দেয়, ইউএসজি আরও ব্লাড টেস্ট অনেক রকমের টেস্ট দেয়। তো আমি সব রকম টেস্ট করে ওনার কাছে নিয়ে যাই। তো সব রকম রিপোর্ট উনি বলেন যে আমার সব ঠিকঠাক আছে, শুধু একটু সিস্ট আছে, বলেছিলেন যে সিস্ট আছে। আর তার আগে আমি সিস্ট পেটে ব্যথার জন্য হসপিটালে ভর্তি হয়েছিলাম, তো ওখানেও বলেছিল আমার সিস্ট আছে, পলিসিস্টিক সিস্ট আর কি, পিসিওডি যাকে বলে। তো ওটা খুব নর্মাল, সবার এখন সব বেশিরভাগ মেয়েদেরই আছে, ওটা তো কোনো ভয়ের কিছু নেই, প্রবলেমও নেই, এরকমই বলেছিল। তো কোনো ট্রিটমেন্ট ওটার জন্য লাগবে না, এটাই আমাকে বলা হয়েছিল যে পিসিওডির জন্য তোমার কোনো ট্রিটমেন্ট লাগবে না। তো আমার মেন ট্রিটমেন্ট প্রথমেই ওখানে শুরু করা হয়েছিল, যে সমস্ত টেস্টগুলো দেখা হয়, পিসিওডি আছে জানা হয়, তারপরে আমাকে কনসিভ হওয়ার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোই উনি আমাকে দিয়ে দেন, এবং আমি 1.5 মাসের মাথায় ওষুধ খাওয়ার 1.5 মাসের মাথায় আমি কনসিভ করি। 1.5 মাসের মাথায় আমি কনসিভ করার সেটা তো মানে যখন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, সেটার আনন্দ আমি আর, সেটা তো বুঝতেই পারছো, যেটা আমরা চাইছিলাম সেটা হয়ে গেছে, সেটার আনন্দ আমি, আমার হাজব্যান্ড, আমার বাড়ির লোক সবাই খুব 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 বেশি হ্যাপি ছিল। এটা নিয়ে বেশ একটা আনন্দ ব্যাপার ছিল, সবাই মিলে খুব আনন্দ ঠাট্টা হই হুল্লোড়, যেগুলো হয়ে থাকে নর্মালি একটা বাঙালি পরিবারে যেগুলো হয়ে থাকে সেগুলোই হচ্ছিল। তো আর কি, তার 1.5 মাসের মাথায় আমি একদম নর্মাল ছিলাম, আর এমনি সব কিছুই ঠিক ছিল। আমার পেটে একটু ব্যথা ছিল, খিচ ধরা ব্যথা যাকে বলে, সেরকম আমার ঠিক তল পেটটায় এরকম খিচ ধরা ব্যথা ছিল। আর ইউরিন পাস করার সময়, টয়লেট করার সময় মানে ওই জায়গাটা আরও ভীষণভাবে খিচ ধরে ব্যথা করতো। আমার জাস্ট এইটুকু প্রবলেম ছিল। তো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন গ্যাসের প্রবলেম, গ্যাসের ওষুধ দিয়েছিলেন, আর বলেছিলেন বেশি বেশি করে জল খেতে, যেটা প্রেগনেন্সি সময় খাওয়াটা দরকার, সেরকমই আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমি সেই অনুযায়ী ওরকম চলতে থাকি। আর বলছে এটা প্রত্যেক মায়েরই হয়, এরকম ব্যথা ট্যাথা হতে পারে, এটা নর্মাল। তো বেশি বেশি করে জল খাচ্ছিলাম, কিন্তু আমার ব্যথাটা কিন্তু কন্টিনিউ ছিল। এমনি সময় আমি মানে বসে থাকলে শুয়ে থাকলে বুঝতে পারতাম না, হাঁটাচলা করলে একটু লাগতো, আর মেল লাগতো টয়লেট করার সময়। তো এরকমভাবেই চলছিল, যেহেতু প্রথম আমি কিছু বুঝতে পারছিলাম না, একটু শুয়ে বসেই থাকতাম। তারপরেও বসে থাকতে থাকতে তারপরে বাড়িতে যখন, আমিও তো প্রথম কিছু বুঝতে পারিনি, তারপরে কাজ বাজ শুরু করে দিই। মোটামুটি 1.5 মাসের মাথা থেকেই আমি সমস্ত কাজ টাজ করছিলাম। তারপরেই পুজো ছিল, তো পুজোর জন্য বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম, মানে কি ঝুল ঝাড়া, এমনকি খাটের তলায় ঢুকেও পরিষ্কার করেছিলাম। আমি ভেবেছিলাম তো সব কিছুই নর্মাল, এত কিছু ভয়ের কিছু নেই। তো সেই হিসাবেই আমি সব কিছু করি। যেদিন করি ঠিক তার সন্ধ্যাবেলা আমার এখনও জিনিসটা মানে সেই দৃশ্যটা একদম স্পষ্ট মনে আছে, চোখের সামনে ভাসছে। তো আমি সন্ধ্যাবেলা মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, কথা বলতে বলতে টয়লেট পাই। তো আমি যাই টয়লেটে, গিয়ে হঠাৎ করে দেখি আমার একটু ব্লিডিং হয়। তো স্বভাবতই আমি ভীষণ ভয় পেয়ে যাই। তো যাই হোক, যেটা বলছিলাম, ওপর থেকে বর ডাকছিল, পুচকু একটু ঘুমাচ্ছে বলেই ভিডিওটা করতে বসলাম। যাই হোক, তো যেটা বলছিলাম, তো ব্লিডিং শুরু হয়, যেটা আমি দেখে প্রচণ্ড বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তখনই। দিয়ে সবাইকে, মাকে ফোন করে বললাম যে এরকম হচ্ছে, আর বাড়ির সবাইকেও বললাম যে এরকম হচ্ছে। তো অনেকে অনেক রকম বললো যে রেস্টে থাকো, ব্লিডিং হচ্ছে যখন একদম শুয়ে থাকো, কাজ করো না। তো একদম রেস্টে, একদম হাত পা টান হয়ে শুয়ে পড়লাম। আর অনেকে বলছিল যে এরকম হয়, অনেক সময় দেখা যায় এক্সট্রা যে ব্লাডটা থাকে ইউট্রাসে সেটা বেরিয়ে যায় অনেক সময়, তো সেই জন্য ব্লিডিং হতে পারে। তো এই সমস্ত ভেবে আমি বলছি ঠিক আছে হয়তো। তো আমরা সেদিন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো। তো ডিসাইড করা হলো যে আজকে সন্ধ্যাটা দেখা যাক আর হচ্ছে কি না, তো পরের দিন ডক্টরের কাছে যাওয়া হবে। তো পরের দিন ডক্টরের কাছে, মানে পরের দিন সকালে উনি বসেন না চেম্বারে, ফোন করা হলো ওনাকে। তো উনি বললেন যে আমি আউট অফ স্টেশন আছি, এরকম হচ্ছে, যখন ইউএসজি করান। তো ইউএসজি করানো হলো। যখন আমি ইউএসজি করাতে গিয়েছি, তো আমি তো বুঝতেই পারছি জিনিসটা মানে নর্মাল না। আমার তখনও অল্প মানে খুব হেভি ব্লিডিং নয়, স্পটিংয়ের মতো হালকা করে ব্লিডিং হচ্ছিল। তো আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম, কান্নাকাটি করছিলাম, যতবারই ইউরিন করতে যাচ্ছিলাম ততবারই আমার ব্লিডিং হচ্ছিল। খুব বেশি হচ্ছিল না, কিন্তু হচ্ছিল। তো আমার যখন ইউএসজি করা হয়, তো আমি যে করছিলেন আর কি, একজন ম্যাম ছিলেন। তো ওনাকে আমি ভয়তে জিজ্ঞাসাই করলাম যে ম্যাম সব কিছু ঠিক আছে তো?
তো উনি আমাকে ডাইরেক্ট এইভাবে বললেন যে তুমি তো মা হতে চলেছো, তুমি তো নিজেও বুঝতে পারছো, তার মানে ব্লিডিং হচ্ছে যখন এটা নর্মাল কিছু নয়, এটা ভয়েরই ব্যাপার আছে। এটা শুনে তো আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না। তিনি বললেন যে বাচ্চাটা তো ঠিক নেই, তুমি সেটাও বুঝতে পারছো, যেহেতু তুমি মা হতে চলেছো তুমি নিজেও বুঝতে পারছো যে বাচ্চাটা ঠিক নেই। এবার তোমাকে এখন ঠিক থাকতে হবে, তো তুমি যে ডক্টর দেখাচ্ছ তার সাথে কন্ট্যাক্ট করো। উনি আমাকে ডিটেলস আর কিছু বললেন না, এইটুকুই বললেন। এইটুকু শুনে তো আমি আরোই ঘাবড়ে টাবড়ে গেলাম। দিয়ে আমার হাজব্যান্ড আর কি ডাক্তারবাবুকে ফোন করলেন। তো উনি বললেন যে আমি তো এখনও ফিরিনি, আমি তো আউট অফ স্টেশনই আছি, তোমরা হসপিটালে। উনি বললেন যে ইউএসজির ইয়েটা মানে রিপোর্টটা ওনাকে হোয়াটসঅ্যাপ করতে। তো তখন অত তাড়াতাড়ি তো ইউএসজি রিপোর্ট দেয় না। তো যেহেতু এমার্জেন্সি ব্যাপার ছিল, তো উনি ম্যামটা বললেন যে আমি হাতে লিখে দিচ্ছি, এটা খুবই এমার্জেন্সি ব্যাপার আছে, সঙ্গে সঙ্গে গিয়ে হসপিটালে ভর্তি হতে। তো আমার বাড়ির পাশেই চুচুড়া হসপিটাল আছে, মানে সরকারি হসপিটাল। তো ওখানে মানে ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপ করার পরে উনি একই কথা বললেন যে রিপোর্ট খারাপ আছে, তোমরা হসপিটালে অ্যাডমিট হও। তো আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। তো ওখানে আমার আর কি রিপোর্টটা দেখা হলো। রিপোর্টটা তো উনি যেটা হাতে লিখে দিয়েছেন ওইটাই, প্লেটটা তখনও দেয়নি আর কি। তো ওখানে দেখা টাকার পরে আমি তো বুঝতেই পারছিলাম না আমার সাথে কি হচ্ছে, কেন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা ব্যাপার হচ্ছে, তো আমাকে সেইভাবে কেউ কিছু জানাচ্ছিল না। তো আমি হয়তো ভেবেছিলাম যে আমার বেবিটা আর নেই, আমাকে ওয়াশ করা হবে বা কিছু ওয়াশ টাশ করে আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু ইউএসজির ম্যামটা বলেই দিয়েছিল যে তোমার বেবিটা নেই, তুমি তুমি সুস্থ কীভাবে থাকবে এখন সেই চিন্তাটা করো। তো আর খুব রুডলি বলেছিল, যেটা তুমি তো নিজেও বুঝতে পারছো যে। তো ভিডিওটা বারবার কেটে দিতে হচ্ছে, পুচকুটা বারবার উঠে গেছে। যাই হোক, এখন ওকে নিয়েই ভিডিওটা করতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বলি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ও না, কাঁদে না। তো যেটা হয়েছিল আর কি, হসপিটালাইজ করা হলো, আর ম্যামটা তো রুডলি বললোই। ওই সময় হয়তো রুডলি বলাটা কোনো পেশেন্টকে ঠিক না, যেহেতু ওরকম একটা ব্যাপার। আর ওই সময় তো মেন্টালি অনেক সাপোর্টের প্রয়োজন হয়। যাই হোক, ওই সময় হসপিটালাইজ করা হলো আমাকে। তো ওখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা সব আমাকে বললেন যে যে বাড়ির লোকের সাথে কথা বলতে হবে। বাড়ির লোক তো আমার হাজব্যান্ডই গিয়েছিল সেই সময়, আর আমার এক যা গিয়েছিল। তো বললেন যে একজন মহিলা কাউকে পাঠান, তাকে বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। তো আমার যা গিয়েছিল ভেতরে, তো ওনাকে আর কি বলে সব বুঝিয়ে যে এই ব্যাপার, ওকে অপারেশন করতে হবে। তো আমি তো পরে এসে আমাকে বললো যে তোমার অপারেশন হবে, বেবিটাকে বার করার জন্য অপারেশন করতে হবে। আমি তো শুনে বললাম যে মেনে নিলাম যে বেবিটা নেই, কিন্তু তার জন্য অপারেশন করতে হবে এরকম তো কোনোদিন শুনিনি, যে বেবি না থাকলে অপারেশন করতে হয়, ওয়াশ করেও তো বার করা যায়। তো আমি সবার কাছ থেকে শোনার চেষ্টা করছি অপারেশনে, আমার আগে কোনো অপারেশনের অভিজ্ঞতা নেই। তো আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছি। একে তো বেবিটা নেই সেই জন্য কান্না, তারপরে হচ্ছে অপারেশনের চিন্তা। আমি সবাইকে জিজ্ঞেস করছি লাগবে, এই হবে সেই হবে, মানে আমি পুরো পুরো টোটালি আমি ভেঙে পড়েছিলাম। মানে সেই যে দিনটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে আমাকে বলা হলো যে আমার একটোপিক প্রেগনেন্সি হয়েছে। একটোপিক প্রেগনেন্সিটা কী জিনিস, কী ব্যাপার, সেটা আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওটা বললে অনেক মানে বড় হয়ে যাবে ভিডিওটা, ওটার ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেটা সবারই জেনে রাখা উচিত। এমনকি প্রেগনেন্সির যখনই তোমরা জানবে টেস্ট করে যে তোমরা কনসিভ করেছো, সঙ্গে সঙ্গে আর কি 6 উইক্সের মধ্যে তোমাদের ইউএসজিটা করে নেওয়া দরকার, কারণ তোমাদের বেবিটা ঠিক পজিশনে গেছে কিনা এটাও জানাটা খুবই দরকার। অনেকে গাফিলতি করে একটু দেরিতে যায়, সেটা করা একদম ঠিক না। 6 উইক্সের পরেই তোমাদের জেনে আসা উচিত ইউএসজি করে যে বেবিটা ঠিক পজিশনে গিয়েছে কিনা। তো আমার বললো যে এরকম একটোপিক প্রেগনেন্সি হয়েছে। সেই সময় তো একটোপিকের বুঝতাম না আমি, সেটা কি বলে, কি জিনিস, কি বৃত্তান্ত। তো আমি শুধু সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমার লাগবে না তো বলছিল না, ছোটো অপারেশন এই সেই। কিন্তু যখন আমার অপারেশনটা থিয়েটারে নিয়ে যায়, সেটা যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এইটুকুই বললাম, যে এই ভিডিওতে এটুকুই আমি তোমাদেরকে বললাম যে প্রেগনেন্সি আসা মানেই যে সুখের হবে, এটা কিন্তু একদমই না, ভয়ঙ্কর কিছুও হতে পারে। তো তার জন্য অবশ্যই 6 উইকের পরে গিয়েই ইউএসজিটা অন্তত করিয়ে আসা খুবই দরকার। তো যাই হোক,
ভিডিওটা আর বেশি বড় করছি না, আর পুচকিকে নিয়ে আর বেশি বড় করতেও পারবো না, এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই আমি পার্ট 2 নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, দেখতে থাকো।